আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন নিজের স্বার্থে পুলিশকে ব্যবহার না করতে পারে, পুলিশ সদস্যদের সে নতুন শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বিগত এক বছরের পুলিশি কার্যক্রম পর্যালোচনা এবং আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করার লক্ষ্যে 1972 সাল থেকে পালন করা হয় পুলিশ সপ্তাহ। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য বার্ষিক প্যারেডের মাধ্যমে শুরু হয় এবারের আয়োজন। 4 দিনব্যাপী এবারের পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের জাঁকজমকপূর্ণ, মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী, গ্রহণ করেন অভিবাদন। পরে বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করেন প্রধানমন্ত্রী, তুলে ধরেন বিভিন্ন সময়ে পুলিশের নানা অবদান। আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এমন প্রত্যাশাও করেন সরকার প্রধান। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পরে পুলিশের বিভিন্ন দলের প্যারেড কমান্ডারদের সঙ্গে পরিচিতি ও কুশল বিনিময় করেন তারেক রহমান। একটি আধুনিক ন্যায়ভিত্তিক এবং মানবিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলছে বর্তমান সরকার। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা উন্নয়ন বর্তমান সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার, এমনটাই বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজারবাগ পুলিশ লাইন্স থেকে শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ ছোট ছোট প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার অর্থনীতিতে আনতে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিগত সরকারের নেওয়া মানহীন প্রকল্প বাদ দিয়ে স্বাস্থ্য খাতে বিশেষ নজর দেওয়ার কথা জানান তিনি। প্রান্তিক অর্থনীতিকে চাঙ্গা করতে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্টের কথাও বলেন অর্থমন্ত্রী। এ বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের বেশিরভাগ মানুষ এখনো অপ্রাতিষ্ঠানিক খাতের সাথে জড়িত, আর এসব মানুষ, বিশেষ করে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নতুন নতুন প্রকল্প হাতে নিয়েছে পিকেএসএফ। আগারগাঁওয়ে সংস্থাটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এগিয়ে যাওয়া মানুষরা পিকেএসএফ এর সহায়তার কথা তুলে ধরেন। আমি 2 জন লোককে কর্ম দিতে সক্ষম হই। অর্থ ও পরিকল্পনা মন্ত্রীও পিকেএসএফ এর জনবান্ধব কর্মসূচির প্রশংসা করেন। বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সরকারও কাজ করছে। আমাদের এক্সপেন্ডিচার হেলথ সেক্টরে, এডুকেশন সেক্টরে, সোশ্যাল সেক্টরে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু বাড়তে থাকবে। অতীত সরকারের বিশেষ গোষ্ঠীর জন্য নীতি সহায়তা দেয়া সহ নানা কারণে অর্থনীতি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মনে করেন অর্থমন্ত্রী। বিএনপি নেতৃত্বাধীন সরকার সবার জন্য সমান সুযোগ করে দেবে বলেও জানান তিনি। বিগত দিনের বিভিন্ন অলিগার্কিক এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ দেশের অর্থনীতিতে অংশগ্রহণ থেকে বাইরে থেকে গেছে।
এবং কিন্তু দারিদ্রতা বাড়ছে, এখনো বাড়ছে দারিদ্রতা। পাবলিক গুড আমাদের কনসিডারেশনের মধ্যে আছে। এটা আপনারা দেখছেন ফ্যামিলি কার্ড ইজ ওয়ান, এটা ইকোনমিতে একটা ডিমান্ড ক্রিয়েট করবে, লোকাল ইকোনমিতে, রুরাল ইকোনমিতে। তো সুতরাং ফার্মার্স কার্ড এগেইন দ্য সেম থিং। পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ সচিব, পিকেএসএফ এমডি সহ দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এরাই কিন্তু আমাদের ইকোনমির লাইফলাইন। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। বিগত দিনে দুর্বৃত্তের সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে শিক্ষা নিয়ে আলোচনার সুযোগ ছিল না বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। নৈতিক সংকটের কারণে বাংলাদেশের মানুষ জাতি হিসেবে পিছিয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীর ড্যাফোডিল টাওয়ারে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, উন্নত সমাজ গঠনে মৌলিক নীতিমালা থাকা দরকার, যা তৈরি করা রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ে গণমাধ্যম জগতে বড় প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া হলেও সেখানে কাজ করার জন্য কোনো বিধান নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি সমাধানে কাজ করছে সরকার। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর আশানুরূপ পরিবর্তন হয়নি। বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় বারবার বাংলাদেশিদের সীমান্তে কেন গুলি করা হয় এই প্রশ্ন তোলেন তিনি। বাংলাদেশের সঙ্গে স্থায়ী ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সরকারের প্রতিটি পদক্ষেপে জনগণের প্রশ্ন করার অধিকার আছে, আর বিএনপি সরকার জবাবদিহিতা করছে বলেও এ সময় উল্লেখ করেন রুহুল কবির রিজভী। অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান ঢাকা দিল্লি, তারপরেও গতকাল 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার এক সীমান্তে। এগুলো কিসের আলামত? দিল্লিকে অবশ্যই এই রক্তপাত বন্ধ করতে হবে। বাংলাদেশের সাথে যদি একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে এই যে একটা মানে সহিংসতার মনোবৃত্তি, এটা পরিহার করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় 9 জনকে হত্যাসহ 3 অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য, সাক্ষ্য গ্রহণ শুরু 8 জুন। এদিকে এই হত্যাকাণ্ডে আসামিদের সংশ্লিষ্টতার সুস্পষ্ট প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে চিফ প্রসিকিউটর। জিএম মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই 2024 বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল ঢাকাসহ সারা দেশ। আন্দোলন দমনে 18 ও 19 জুলাই রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনী। গুলি চালানো হয় নিরস্ত্র ছাত্র জনতার উপর। এতে নিহত হন শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াদ সহ 9 জন, আহত হন অনেকে। এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনকে অভিযুক্ত করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শুনানিতে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। পরপর 2 দিন সেখানে ড্রোন ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, বৃষ্টির মতো গুলি বর্ষণ করা হয়েছে। আগামী 8-6-26 তারিখ থেকে সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। তদন্তে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সহ আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে, তাই এ দায় অবশ্যই তাদেরকে নিতে হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি। এইটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। ট্রাইব্যুনালে 2015 সালে বরিশালে ছাত্রদল নেতা সহ 2 জনকে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি করে প্রসিকিউশন। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনের জন্য প্রাথমিকভাবে 100 উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত না থাকলে অন্য দলের কেউ এনসিপির
পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে আবেদন করতে পারবেন। সার্জিস আলম জানান, জাতীয় নির্বাচনের জোট হলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যারা মনে করে যে আওয়ামী লীগ একটা স্বৈরাচার ছিল এবং তারা অপরাধ করেছে, এইরকম কিছু পদপ্রার্থীও এখানে এসেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়নে আমরা এককভাবে প্রস্তুতি নিয়ে আমাদের প্রার্থী ঘোষণা করব। মা এক অক্ষরের শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়। সব প্রতিকূলতা ছাপিয়ে সন্তানের জন্য মা বাঁচিয়ে রাখেন নিজের স্বপ্ন। মাকে কখনো যুদ্ধ করতে হয় দারিদ্রতার সঙ্গে, কখনো সমাজের বিরুদ্ধে, আবার কখনো মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। তবুও মায়ের কাছে সন্তানই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। মা দিবসে এমন মায়েদের সংগ্রামের গল্প শোনাচ্ছেন সাদিয়া কানিজ, ছবি তুলেছেন মোহাম্মদ শাহিন। গর্ভে ধারণ থেকে শুরু করে আমৃত্যু সন্তানকে আগলে রাখার এক অমোঘ ক্ষমতা মায়ের। সন্তানের স্বার্থে মা আপোষহীন, তবু আজও সমাজে মায়েরা অবহেলিত আর নিগ্রহের শিকার। তবে অপ্রাপ্তবয়সী মা সামিয়ার লড়াইটা অনেকের গল্পকেই হার মানায়। সন্তান ভূমিষ্ঠ হবার কিছুদিন পরই স্বামী ছেড়ে চলে যায় তাকে। নেই মাথা গোজার ঠাঁই, তবু 6 মাস ধরে একাই সন্তানকে আঁকড়ে বেঁচে আছেন সামিয়া। কিন্তু জীবনযুদ্ধ এখানেই শেষ নয়। সন্তানের ফুসফুসে জটিল রোগ বাসা বাঁধায় মাকে ফেলেছে দুশ্চিন্তার অথৈ সাগরে। সুস্থতায় প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা আর মোটা টাকা। আমার পোলা বেঁচে রাখবে, আমার এই কইতো ম্যাডাম এই কই পরে আমি দিব না। অসহায়ত্বের মাঝেও সন্তানের মুখে তাকিয়ে স্বপ্ন দেখেন মা সামিয়া। সবকিছুর বিনিময়ে সন্তানকে বাঁচাতে চান তিনি। মা বাবার কষ্ট আমি বুঝি ম্যাম, আমি আমার সন্তানকে হারালে ম্যাডাম আমি বাঁচব না। আমার সন্তান ছাড়া পৃথিবীতে কেউ লাগে না। আমার সন্তান আমি যতদিন পারো, যতটুকু পারবো আমি চেষ্টা করব। জিয়াসমিন নামে এই মায়ের গল্পটা ভিন্ন। 8-9 বছর আগে জীবিকার তাগিদে জর্ডান পাড়ি জমান তিনি, কিন্তু বিদেশ বিভুঁইয়ে তার জন্য অপেক্ষা করছিল এক বন্দি জীবন। খাবারের কষ্ট আর বন্দিত্ব থেকে পালাতে গিয়ে পড়েন আরও ভয়ঙ্কর ফাঁদে। জোর করে অনৈতিক কাজে বাধ্য করা হয় তাকে। প্রতিবাদ করায় জড়িয়ে পড়েন আইনি জটিলতায়ও। অনেক কষ্টের পর দেশে ফিরে জানতে পারেন তার গর্ভে বেড়ে উঠছে এক নতুন প্রাণ। অবিবাহিত অবস্থায় সন্তান, সমাজ তখন আঙুল তুলেছে। 7 মাসের সন্তান নষ্ট করতে নানা উপায়ে চেষ্টা চালায় স্বজনরা। দেশে এসে দিই বাবু 7 মাস, মা ও কে জান না। আব্বা বলছে ফকির কাছে যা, ওয়ের কাছে যা, পরে আমি। কিন্তু জিয়াসমিন সিদ্ধান্ত নেন সব অপমান ও প্রতিকূলতার বিরুদ্ধে গিয়েও সন্তানকে পৃথিবীর আলো দেখাবেন। আজ তার কন্যার বয়স 8 বছর। ছোট্ট সেই মেয়েকে ঘিরেই এখন জিয়াসমিনের পুরো পৃথিবী। অনেক মানুষ বাবা বলছে মাইশে নবী পড়ে গেছে, মাইশে অনেক কথা কইছে, না তুমি পালবে দিলি অনেক কিছু পাবি বলছে। মা আমি হমো, তাই আমি চাইছি ঠিক আছে তুই যেটাই চাস সেটাই তোরে আশা পূরণ কর। সমাজে এমন অসংখ্য মায়ের জীবন জুড়ে থাকে নীরব যুদ্ধের গল্প, যে গল্পে আছে গ্লানি, আছে চোখের জল। মা দিবসে প্রত্যাশা সব মা পাক তার প্রাপ্য মর্যাদা ও অধিকার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। মায়ের ত্যাগ, ভালোবাসা আর অদম্য সাহসের গল্পে ভরপুর পৃথিবী। মায়েদের সেই অনন্য অবদানকে সম্মান জানাতে অনুষ্ঠিত হলো RTV স্বপ্নজয়ী মা অ্যাওয়ার্ড 2026। এই আয়োজনে উঠে এসেছে 5 জন সম্মানিত মায়ের গল্প, যারা সন্তানের পাশে থেকে শক্ত হাতে জুগিয়েছেন অনুপ্রেরণা, দৃষ্টান্ত রেখেছেন পরিবার সমাজে। শাকিলা করিমের প্রতিবেদনে বিস্তারিত।
জীবনের প্রতিটি বাঁকে চ্যালেঞ্জকে সঙ্গী করেই এগিয়ে চলেন মায়েরা। কখনো অর্থনৈতিক সংকট, কখনো সামাজিক বাধা, সবকিছুকে জয় করে গড়ে তোলেন স্বপ্নের ভবিষ্যৎ। এমনই সংগ্রামী ও অনুপ্রেরণাদায়ী মায়েদের সম্মান জানাতে RTV স্বপ্নজয়ী মা অ্যাওয়ার্ড 2026-এর আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ পদে থাকা সন্তানদের স্বপ্নজয়ী মায়েরা তাদের জীবনের গল্প তুলে ধরেন। সন্তানকে উচ্চশিক্ষায় প্রতিষ্ঠিত করেছেন, সীমাহীন কষ্ট সহ্য করে, আবার কেউ সমাজের জন্য কাজ করে হয়ে উঠেছেন অনুপ্রেরণা। আমার খুব ভালো লাগছে এর আগে আমাকে এখানে ডাকার জন্য এবং পুরস্কৃত করার জন্য। আনন্দিত আমি যে আজকে মা সম্মানিত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আজকের এই অনুষ্ঠানে আমার মাকে সম্মাননা দেওয়ার জন্য। আমি যে কাজ করি এটা রিকগনাইজেশন হিসেবে আম্মু যে সম্মানটা পেলেন, আসলে আমি অনেক গর্বিত। ধন্যবাদ জানাচ্ছি RTVকে এবং RTVকে যারা সহযোগিতা করেছেন। আমরা 4 বোন, মায়ের স্যাক্রিফাইসের জন্য 4 বোনের কিন্তু 4 ধরনের পথ চলা এবং অর্জন। মায়েরা যারা আজকে সম্মানিত হলেন তাদের প্রতি আমরা গর্ববোধ করছি এবং আমাদের দেশের সকল মায়েদের জন্য আমার আন্তরিক অভিনন্দন। প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং মায়েদের প্রতি সম্মান আরও বাড়াবে। মায়ের তুলনা তো কেউ হয় না, মার তুলনা মা নিজেই। মার এই যে মমত্ববোধ, মার এই যে লালন পালন, মা গর্ভে ধারণ করার সন্তান, ভালোবাসার কোনো অন্ত নাই। একটা সমাজ কতটা অগ্রগামী, কতটা আধুনিক, কতটা প্রগতিশীল সেটা বোঝা যায় সেই সমাজের মায়েদের অবস্থান দেখে, মেয়েদের অবস্থান দেখে। অন্য বক্তারা বলেন, মায়ের অবদান শুধু পরিবারেই সীমাবদ্ধ নয়, বরং সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের দিনটা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের সবচেয়ে আপনজনের জন্য উৎসর্গকৃত বিশেষ একটি দিন। আমরা আমাদের আয়োজনের মধ্যে দিয়ে সারা দুনিয়ার মায়েদের সম্মান জানাতে চাই, ভালোবাসা প্রকাশ করতে চাই, আর সম্মাননার মাধ্যমে বলতে চাই, মা, আপনার ত্যাগ আমরা অনুভব করি, আপনার সংগ্রামকে আমরা শ্রদ্ধা করি, আপনার স্বপ্নকে আমরা স্যালুট করি। পুরস্কারপ্রাপ্ত মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। তাদের চোখে মুখে ছিল গর্ব আর আনন্দের ঝিলিক, যেন দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি মিলেছে। শাকিলা করিম, RTV, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিক থেকে বিস্ফোরণে 3 শিশু সন্তানসহ দম্পতি দগ্ধ হয়েছেন। সকালে ভুইগড় উত্তর গিরিধারা এলাকায় শাহজাহান মিয়ার 8 তলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। দগ্ধ সবাইকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে আহতদের দেখতে দুপুরে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাকওয়াত হোসেন। এ সময় দগ্ধ রোগীদের চিকিৎসা ও পরিবারের খোঁজ খবর নেন মন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। পরে বাসা থেকে দগ্ধ অবস্থায় কালাম, তার স্ত্রী সালমা এবং তাদের 3 শিশু সন্তান মুন্না, মুন্নি ও কথাকে উদ্ধার করা হয়। আমরা অনেক জোরে এক শব্দ পাইছি, শব্দ শোনার সাথে সাথে আমরা মনে করছি ট্রান্সমিটার বাস্ট হয়েছে। দরজা খুললে যে বাইরে দরজা বিচেই পায় নাই, না পাই মনে করেন মানে ওয়াল ভাঙ্গে এবার বাড়ি করছে। এখন মনে করেন আমার বাইক না, আমার বাগনি এর একটু সুস্থ, কিন্তু আমার বোন জামাই আর বোন আমার মানে বেশি ক্লান্ত। এ ঘটনায় পরিবারের কর্তা আবুল কালামের 95% শরীর পুড়ে যায়। বাকিদেরও অবস্থা আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক। দুপুরে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, একই পরিবারের 5 জন দগ্ধ হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক। সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে সব ধরনের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। যে গৃহকর্তার স্বামী সে 90%, ওনার স্ত্রী 65% এবং বাচ্চাগুলিও আপনার 35%, 40% এরকম পুড়ে গিয়েছে। এমন ঘটনা রোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে দ্রুত করণীয় ঠিক করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা 2-1 দিনের ভিতর ইন্টারমিনিস্টারিয়াল একটা মিটিং করব এই অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য মানুষের মধ্যে। হাসান মাহমুদ, RTV, ঢাকা। আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, নৌ, রেলপথের সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন
সড়ক পরিবহন নৌ রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে ঈদের আগে অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ করতে নৌ পুলিশকে নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশে প্রায় 16,000 কিলোমিটার প্রাকৃতিক নৌপথকে দেশের অন্যতম বড় সৌভাগ্য, কিন্তু এর যথাযথ ব্যবহার করা সম্ভব হয়নি। মন্ত্রী বলেন, বর্তমানে প্রায় 7,500 কিলোমিটার নৌপথ সচল রয়েছে। আরও 1,200 কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখার কাজ চলছে। আড়ংয়ের ব্রিং ইয়োর ওন ব্যাগ ক্যাম্পেইনে 7 মাসে সাশ্রয় হয়েছে প্রায় 47 লাখ পেপার ব্যাগ। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, এতে প্রায় 6,000 গাছ রক্ষার সমপরিমাণ পরিবেশগত প্রভাব তৈরি হয়েছে। পেপার ব্যাগ বিক্রি থেকে সংগ্রহ হওয়া প্রায় 2,90,00,000 টাকা পরিবেশ ও বৃক্ষরোপণ উদ্যোগে ব্যয় করা হবে বলেও জানানো হয়। এ সময় আড়ং, রাজশাহী, ডেমরা ও রূপগঞ্জ সহ বিভিন্ন এলাকায় 1.5 লাখ গাছ রোপণের নতুন পরিকল্পনার ঘোষণা দেয়। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির 25 বছর পূর্তি উদযাপন করেছে প্রতিষ্ঠানটি। উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় সহ সব শাখায় কোরআন খতমুদ্দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে কেক কেটে রজত জয়ন্তী উদযাপন এবং নতুন 12টি এসএমই বিনিয়োগ পণ্যের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বলেন, গত 25 বছরে দেশে অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শাহজালাল ইসলামী ব্যাংক। ব্যবস্থাপনা পরিচালক মোসলেউদ্দিন আহমেদ জানান, গ্রাহক সেবার মান উন্নয়ন ও আধুনিক ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে কাজ করছে ব্যাংকটি। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।